নওশাদ সিদ্দিকী বলছে যে 1993 সালের আইন, সেই আইন বৈধ, কোনো আদালত কোথাও টাচ করেনি, আইন মেনে তুই যত রকম সার্ভে করার করো, ওবিসি সার্টিফিকেট সরকার দিতে হবে। সেই পক্ষ চাই না যে সংখ্যালঘু মুসলিম বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আর তার সঙ্গে আর একটা পক্ষ চাই না যে সংখ্যালঘু মুসলিম বাড়ির ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অধ্যাপক হোক, ডাব্লিউবিসিএস হোক। সেই পক্ষ কারা? সেটা হচ্ছে মমতা পক্ষ। অর্ডার পেতে সাহায্য করেছে মমতার সরকার, ডকুমেন্ট চেপে রেখে অর্ডার পেতে, বিজেপি আরএসএস কে অর্ডার পেতে এই মামলা বিজেপি আরএসএস সব ধুঁয়ো দিয়ে তৈরি করেছে। 439 পাতার ডকুমেন্ট সেখানে চেপে রাখা হলো কেন হাইকোর্টে? সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলো কেন? তাহলে এখানে কেন? রহস্যটা কি? দেখুন, ও যা যা করেছে, মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের যে পরিমাণ ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই ক্ষতি করার অন্য কোনো পশ্চিমবঙ্গবাসী সেই ক্ষতি করার ক্ষমতা নেই। আমি বলছি, রায়চৌধুরী সেও পিএসসিতে হয়ে গেল এসটি। রায়চৌধুরী সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এই এসটি সার্টিফিকেটে, একেবারেই পার্সেন্টেজ ওয়াইজ। একেবারেই সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা ইতিমধ্যেই হয়ে গেছে স্থগিতাদেশ, সেই ওবিসি মামলা নিয়ে একাধিক জলঘোলা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ একেবারে ফেসবুকে পোস্ট করছেন যে রামবাম আইনজীবীরা জট পাকানো খেলা খেলছেন। কি বলবেন? যিনি পোস্ট করেছেন তাকে জিজ্ঞাসা করবেন যে কোন আইনজীবী কোন পক্ষে দাঁড়িয়েছে, সেটা জানে তো? মানে প্রথমে তো জানতে হবে যে কোন আইনজীবী কোন পক্ষে কি মামলা করছে। ওবিসি মামলায় আমি যে পক্ষের আইনজীবী, সেটা হচ্ছে আমি চাইছি ওবিসির একটি সার্টিফিকেটও যাতে বাতিল না হয়। অমলচন্দ্র দাস সহ যারা মামলাকারী, তাদের হয়ে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করছে, না ফিরদৌস শামীম অ্যাপিয়ার করছে, ভালো করে জানেই না। আমাদের চেম্বারেরই মানে অন্য দুজন আইনজীবী হয়তো অ্যাপিয়ার করছে তাদের হয়ে। তো তার মানে এই নয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম, অমলচন্দ্র দাস বা অন্যান্য যারা মামলাকারী রয়েছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের, তাদের হয়ে অ্যাপিয়ার করছি না। আমরা কাদের হয়ে অ্যাপিয়ার করছি? নওশাদ সিদ্দিকী, শরীফউদ্দিন। তারা কারা? শরীফউদ্দিন কি বলছে? যে সে হচ্ছে একজন বেকার যুবক, চাকরি চায়, ওবিসি সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু পরিবারের বেকার যুবক, তার ওবিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে। সে বলছে আমাকে নোটিশই করেনি, আমার সার্টিফিকেট কি করে বাতিল হয়ে গেল? জ্যোতি বসুর আমলের তৈরি আইন, 1993 সালের আইন। তুমি ইন্দিরা সাহানির জাজমেন্ট, তুমি যত রকম পারবে সার্ভে করো, আমি ওবিসি, আমার সার্টিফিকেট আমাকে না শুনে কেন বাতিল করলে? এটা হচ্ছে আমাদের বক্তব্য। নওশাদ সিদ্দিকী বলছে যে 1993 সালের আইন, সেই আইন বৈধ, কোনো আদালত কোথাও টাচ করেনি, আইন মেনে তুই যত রকম সার্ভে করার করো, ওবিসি সার্টিফিকেট সরকার দিতে হবে। যারা ওবিসি হওয়ার যোগ্য তাদের ওবিসি বলতে হবে। আমরা তাদের হয়ে মামলা করছি, জানেই না কোন পক্ষের হয়ে কে মামলা করছে। এবার বলবেন যে তোমরা তো প্রথম থেকে এটা তো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে পার্টি করেছে সরকারকে, এক পক্ষ তো চাইছে এগুলো বাতিল করতে, আমরা জানি তো। সেই পক্ষ কারা? সেই পক্ষ হচ্ছে আরএসএস, বিজেপি। কেন? সেই পক্ষ চাই না যে সংখ্যালঘু মুসলিম বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আর তার সঙ্গে আর একটা পক্ষ চাই না যে সংখ্যালঘু মুসলিম বাড়ির ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অধ্যাপক হোক, ডাব্লিউবিসিএস হোক। সেই পক্ষ কারা? সেটা হচ্ছে মমতা পক্ষ, সরকার পক্ষ। তারা চাই শওকত চায়, বোম ছোড়া শওকত চায়, জগ ছোড়া আরাবুল চায়, ঢিল ছোড়া ববি চায়, শাহজাহান চায়। তারা চায় না কামাল হোসেন হোক, তারা চায় না ডক্টর নজরুল ইসলাম হোক, তারা চায় না
অধ্যাপিকা মিরাতুন নাহার হোক, তারা চায় না আজিজুল হক হোক, তারা চায় না যে শিক্ষিত মুসলিম হোক। তারা কি চায়? বোম ছোড়া শওকত, জগ ছোড়া আরাবুল, ঢিল ছোড়া ববি, এই কম্বিনেশন চায়। ফলে ওবিসি সার্টিফিকেট হলে ক্ষমতা, ওবিসি সার্টিফিকেট পেয়ে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অধ্যাপক হয়, WBCS অফিসার হয়, পড়াশোনা করে তারা সুবিধা পায়, তারা যদি মেডিকেল কলেজে চলে যায়, ইঞ্জিনিয়ারিং কলেজে চলে যায়, তারা যদি ভালো আইন পাস করে এসে ভালো করে আইন প্র্যাকটিস করে কেউ বিচারপতি হয়, তাহলে এদের অসুবিধা। বা কেউ তাহলে তো ঢিল বোম ছোড়া শওকত পাবে না। মমতারও অসুবিধা, বিজেপির অসুবিধা। লাইন করেছে, এই দুজনেই লাইন আন্ডারস্ট্যান্ডিং। আপনাকে এই মামলায় দেখিয়ে দিতে পারি, অ্যাডিশনাল ডকুমেন্ট সুপ্রিম কোর্টের সামনে ফাইল করেছে, সেই ডকুমেন্ট কেন হাইকোর্টে ফাইল করেনি? কেন? ডকুমেন্ট চেপে রেখে অর্ডার পেতে সাহায্য করেছে মমতার সরকার। ডকুমেন্ট চেপে রেখে অর্ডার পেতে, বিজেপি RSS কে অর্ডার পেতে এই মামলা বিজেপি RSS সব ধুঁয়ো দিয়ে তৈরি করেছে। আর সেই মামলাকে সাহায্য করেছে মমতার সরকার, যাতে বিজেপি RSS অর্ডার পায়, মুসলমান বাড়ির ছেলে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়। একটা স্টে পেয়ে বলছে নাচছে, বলছে আমাদের অর্ডার হয়ে গেছে, সব সার্টিফিকেট রিভাইভ হয়ে গেছে, শরীফুদ্দিনের সার্টিফিকেট রিভাইভ হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে বলছি, একটা সার্টিফিকেট যদি বাতিল হয় তাদেরকে নিয়ে ওই নবান্ন ঘেরাও করা হবে। যতজন বাতিল হবে সমস্ত সার্টিফিকেট রিভাইভ করতে হবে। মুসলমান বাড়ির ছেলেকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না, তোমাকে ছাড়া হবে নাকি? একটা সার্টিফিকেট বাতিল করতে দেবো না। 14 টাকা নাম্বার ঠেলে তুলে দেবো। সার্টিফিকেট বাতিল কারোর করা যাবে না। সমস্ত ডকুমেন্ট যা আছে ডিপার্টমেন্টে সব প্লেস করবে। বিজেপির সাথে ওই লাইন করবে না, RSS সাথে ওই লাইন করবে না যে ডকুমেন্ট চেপে রেখে অর্ডার পেতে সাহায্য করব, ও লাইন করবে না। সাবধান করে দিলাম, ও লাইন বুঝি। অ্যাডিশনাল ডকুমেন্ট সুপ্রিম কোর্টে যায়, কলকাতা হাইকোর্টে কেন ডকুমেন্ট জমা পড়লো না? এই হয়েছে, কেন কলকাতা হাইকোর্টে এক্সপ্লেনেশন দিলে না? কেন ইনস্ট্রাকশন দিলে? কোন অফিসারকে, কজন অফিসারকে ঘাট ধরে বের করেছো? গরিব মুসলমান জানে না, ওর অসুবিধা হচ্ছে। কামাল হোসেন তো বলে দেবে এই সত্য কথাগুলো। কামাল হোসেনকে যদি সাহায্য নেই, তাহলে কামাল হোসেন বলবে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করো কলকাতা হাইকোর্টে, যে সার্টিফিকেটগুলো বাঁচাও। কামাল হোসেনকে কী দরকার? ও শওকতকে নেবে, আরাবুলকে নেবে, ওই ববিকে নেবে, শাহজাহানকে নেবে। ও বুঝেও না ওর কোন ডকুমেন্টে কী লেখা দেবে, ও বুঝেও না। ও চিন্তা নেই, ও যা দেবে ঠিক আছে। RSS এর সাথে, বিজেপির নেতাদের সাথে ফার্স্ট টাইমে কল করে সেটিং করে, ঠিক আছে তুই চল। স্যার একেবারে এই আইনি যে বিষয়, সেটা তো আমরা যেমনটা জানলাম, এই ওবিসির ক্ষেত্রে বারংবার রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে বাম আইনজীবীরা মামলা লড়ছে বলে তারা রিকোয়ারমেন্ট করতে পারছে না। আপনি তো একজন শিক্ষক, টেকনিক্যালি কি সেটাই হচ্ছে? দেখুন, সেটা তো উনি বলে দিলেন। আমার কথা ওনার সূত্র ধরে বলছি, 439 পাতার ডকুমেন্ট সেখানে চেপে রাখা হলো কেন হাইকোর্টে? সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলো কেন? তাহলে এখানে কেন? রহস্যটা কি? সংখ্যালঘুরা বলছে 12 লক্ষ পুরো বাতিল হয়ে গেছে হিন্দু মুসলিম মিলে, তাহলে সংখ্যালঘুরা বলছে আমাদের সার্ভে করো। অদ্ভুত ব্যাপার। আপনি দেখুন কিভাবে সরকার সার্ভে করেছে। দেখুন, 3 মাস আগে যে ছিল খান ওবিসি এ, সে 3 মাস পরে হয়ে গেল ওবিসি বি। কি অদ্ভুত ধরনের! যে ওবিসি বি সে নস্কর, সে হয়ে গেল ওবিসি এ। তাহলে কীরকমভাবে সার্ভে করেছে তখন? আর এই 3 মাসে কি সার্ভে করেছে আপনি বলুন? এটা কোনো সার্ভে হয়েছে? অর্থাৎ সংখ্যালঘুদের ভালো করার পরিবর্তে সংখ্যালঘুদের, হিন্দু ভাই বোনদের কাছে সংখ্যালঘুদের আরও বেশি হেয় করার প্রতিপন্ন করছে মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া আর অন্য কোনো কিছু নেই। আরেকটা কথা, সবচেয়ে মারাত্মক কথা, দেখুন যে পিএসসিতে
এই মিসলেনিয়াস পরীক্ষায় সায়ন ব্যানার্জি তিনি হলেন এসটি, সেই সায়ন ব্যানার্জিকে ডাকলো পিএসসি, ডেকে তাকে ডকুমেন্টস দেখে বলল তোমারটা ঠিক নয়, ছেড়ে দিল। বাবা কি গটা! কেন পুলিশের হাতে তুলে দেওয়া হলো না? কে এটা করেছে? তাকে অ্যারেস্ট করা হলো না কেন? এর পিছনে আরও অনেকে আছে, এই রকম বহু। সায়ন ব্যানার্জি এসটি আকারে স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করেছে, একদম। তাহলে চাকরি করছে। এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট, ম্যানুফ্যাকচার কতজন আছে আমি বলছি। আপনি দেখবেন এমন এমন গ্রাম পাবেন, সেই গ্রামে হয়তো 85 জন চাকরি পেয়েছে। সেই গ্রামের 85 জনের মধ্যে মোর দেন 80 জন পিএইচ কোটায় চাকরি পেয়েছে। কি মানে গ্রাম নাকি প্রতিবন্ধী গ্রাম নাকি? রায় চৌধুরী সেও পিএসসিতে হয়ে গেল এসটি। রায় চৌধুরী সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এই এসটি সার্টিফিকেটে, একেবারেই পার্সেন্টেজ ওয়াইজ। তাহলে তাকে অ্যারেস্ট করা হলো না কেন? তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পিছনে কে কে আছে, এরকম কত লক্ষ এরকম জাল সার্টিফিকেট হয়েছে, তারা চাকরি করছে, সেগুলো বার করার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী নেই? সেটা তো ওনাকে করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের পাশে তো তিনি সব সময় আছেন, তিনি নিজে বলেন, বিভিন্ন সভা থেকে বলেন। মুখে অনেক কিছু বলতে পারেন। সংখ্যালঘুদের কি উন্নয়ন হয়েছে? সংখ্যালঘুর এলাকায় বুম নিয়ে যান, গিয়ে দেখুন সেখানে ছাগল গরু তারা চড়ছে, সেখানে সংখ্যালঘু ভাই বোনরাও বসে আছে। সংখ্যালঘুদের রাস্তাঘাটের উন্নতি নেই, লেখাপড়ার উন্নতি নেই। সংখ্যালঘু ভাই বোনকে দিয়ে সংখ্যালঘু ভাই বোনকে মারছে, আর সংখ্যালঘু ভাই বোন তারাও জেল খাচ্ছে। এবং এই যে সংখ্যালঘু এই যে পীড়িত দেখায়, ভোট চলে গেলে শেষ। এই ছোট্ট তামান্নার উপরে তিনি কি পার্টি, সে কি পার্টি করে দেখার দরকার নেই, সে বাচ্চা মেয়ে। তাহলে তোমার মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিজয় উল্লাসের বলি হলো ছোট্ট তামান্না, দেবদূত তুল্য, ফেরেস্তা তুল্য, তার কোনো সাহায্য নেই। তাহলে আপনি মুখ্যমন্ত্রী। এবং আরেকটা কথা বলছি, দেখুন কতটা অমানবিক। স্কুলে বলে দিচ্ছে কি পথ কুকুরদের খাওয়াতে পারে, অবলা জীব তাদের খাওয়াতে পারে, হেড মাস্টারমশাইরা খাওয়াবে। আর পশ্চিমবঙ্গে যে কটা মাদ্রাসা আপাতত করেছে আর কি, যেটা 10,000 12,000 মাইনে পায়, সেখানের সংখ্যালঘু শিশুরা, গরিব প্রান্তিক শিশুরা মিড ডে মিল পায় না। তাহলে মুসলমানদের আপনি কুকুরের থেকে অদম ভাবছেন? স্কুলে মিড ডে মিল দিতে বলছেন কুকুরদের, আর এই মাদ্রাসাগুলোতে নতুন যারা তৈরি করে সেখানেই আপনি সংখ্যালঘু ছেলে মেয়েদের মিড ডে মিল দিচ্ছেন না। এইটা তুলে ধরবেন, মানুষ এটা জানুক, যে হিন্দু ভাই বোন তারা জানুক সংখ্যালঘুদের কতটা উনি ভালোবাসেন অন্তর থেকে। দেখুন ও যা যা করেছে, মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের যে পরিমাণ ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, সেই ক্ষতি করার অন্য কোনো পশ্চিমবঙ্গবাসী সেই ক্ষতি করার ক্ষমতা নেই। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার মিথ্যাচার করার জন্য সংখ্যালঘুদের প্রতি একটা ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে, এবং সেটা মমতা ব্যানার্জি ইচ্ছা করে তৈরি করেছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি একটা শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করে বলুক কতজন সংখ্যালঘু পরিবারের সন্তানকে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে, মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়েছে। তৃতীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই যা যা কথা বলেছেন, এই যে বলেছেন 10,000 মাদ্রাসা, উনি প্রশ্নটা তুললেন 10,000 মাদ্রাসার রেকগনিশন দেবো বলেছেন, তো বলেছিলেন নিজে। সেই ইভেন 10,000 তো ছেড়েই দিন, 300 কতজন তাদের শিক্ষকদের কিন্তু বেতন দেয় না। তারা মামলা করতে আসে যখন, সরকার পক্ষ থেকে বলা হয় আমরা ওই মাদ্রাসাটার রেকগনাইজড করছি, কিন্তু মাস্টারদের বেতন দেওয়ার দায় নেই আমাদের। মমতা ব্যানার্জি স্টেজে একরকম কথা বলে, আর কোর্টে এসে তারা যখন মামলা করে যে আমাদের রেকগনিশন হয়ে গেছে, আমাদের বেতন দাও, ও বলে না, ও আমাদের রেকগনিশন দেবো কিন্তু বেতন দেব না। মানে সংখ্যালঘু পরিবারের ছেলে, তুমি শিক্ষিত হয়েছো, তুমি মাদ্রাসায় পড়াবে, পেটে গামছা বাঁধো, তোমার জন্য মাইনে মমতা ব্যানার্জি দেবে না, তোমাদেরকে বোম বাঁধার জন্য ইউজ করে নেবে, লাঠি ধরার জন্য ইউজ করে নেবে,
বুথ রেকিং করার জন্য ইউজ করে নেবে। তোমাকে শিক্ষিতও হতে দেবে না, ওবিসি সার্টিফিকেট পেয়ে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে দেবে না, অধ্যাপকও হতে দেবে না, ডাব্লিউবিসিএস অফিসারও হতে দেবে না, আইএস অফিসারও হতে দেবে না। আর তুমি যদি পাস টাস করে গিয়ে মাদ্রাসায় তুমি পড়াও, তোমাকে বেতনও দেবে না, কোমরে ইয়েতে পেটে গামছা বাঁধো। এটা হচ্ছে মমতা ব্যানার্জির তত্ত্ব। দিয়ে বলবে স্টেজ থেকে আমি তোমাদের সাথে আছি, ওই দেখো অন্য রাজ্যে পিটাচ্ছে, আমার বাঙালি অস্মিতা, ফিরে এসো। আরে সংখ্যালঘুদের তুমি যেভাবে মেরেছে মমতা ব্যানার্জি, ভাতে মেরেছে, পিঠে মেরেছে, তাদের প্রতি বিদ্বেষ তৈরি করার সমস্ত রকম পদক্ষেপ মমতা ব্যানার্জি করেছে। কি দরকার ছিল ভাঙড়ে দাঁড়িয়ে বলার যে সংখ্যালঘুদের হাসপাতাল হবে? হয়েছে? হাসপাতাল কখনো সংখ্যালঘু বা সংখ্যালঘুদের হতে পারে? মিথ্যা কথা বলেছে। কেন? আমি এক তৃণমূলের মানে তিনি তৃণমূল ভক্ত, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি ভালোই বাসে তিনি, এই যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে বলছে, ওই ভাঙড় হাসপাতালের সামনে যে মুসলমানদের হাসপাতাল, সেখানে অ্যাক্সিডেন্ট করে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি অ্যাক্সিডেন্ট করে, মানে ডাক্তারবাবু বলবে না না তুমি অ্যাক্সিডেন্ট করে তুমি হিন্দু বলে বা তুমি অমুসলিম বলে তোমার চিকিৎসা করবো না? বলা যায়? কোনো যে ডাক্তারের কাছে রুগী হিন্দু না মুসলমান এই ট্রিটেড হবে, শিক্ষকের কাছে ছাত্র হিন্দু না মুসলমান এই বলে ট্রিটেড হবে, একজন আইনজীবীর কাছে ক্লায়েন্ট হিন্দু না মুসলমান এই বলে ট্রিটেড হবে? এটা মমতা ব্যানার্জি শিখাচ্ছেন? মমতা ব্যানার্জি এই বিদ্বেষ তৈরি করতে চাইছেন, আর এই বিদ্বেষটা তৈরি করেছেন আরএসএস এর যে প্রজেক্ট ওনাকে দেওয়া আছে। আরএসএস হচ্ছে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির দুটো শোরুম, একটা শোরুমের নাম হচ্ছে বিজেপি আর একটা শোরুমের নাম হচ্ছে তৃণমূল। এই দুটো শোরুমে আরএসএস এর যখন যে শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি হয়, অন্য রাজ্যে বিজেপির শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে, আর এই রাজ্যে তৃণমূলের শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে। এই রাজ্যে বিধানসভায় তৃণমূলের শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে, আর লোকসভায় বিজেপির শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে। ওই ফ্যাক্টরির দুটো শোরুম আর কি। দেখবেন আর এই শোরুমের মাল ও শোরুমে যায়, ও শোরুমের মাল ওই শোরুমে আসে। অর্জুন কখনো বিজেপির কখনো তৃণমূল, এখন কোন দলে আছে কেউ জানে না। রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে গেল তখন বললো বিরাট দুর্নীতিগ্রস্ত, ওর দপ্তরে এই হয়েছে হয়েছে, এখন বলবে? জিজ্ঞাসা করবেন তো সেই রাজীবের দুর্নীতি কি হলো, বলে এখন বলবে রাজীব জিন্দাবাদ। এই হচ্ছে মমতা ব্যানার্জি, নাম্বার ওয়ান করাপ্ট এক মহিলা, টপ টু বটম করাপ্ট। শুধুমাত্র আরএসএস কে মাটি তৈরি করে দিচ্ছে বলে জেলের বাইরে আছে আরএসএস বিজেপিকে, না হলে ওর স্থান হতো জেলে। দেখুন এই যে সংখ্যালঘু প্রীতিটা বলছি, 21শে জুলাই সামনে আছে 60 থেকে 70% মুসলমান, আর স্টেজে আছে 1 থেকে 2% মুসলমান। যে সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক আছে 3 নম্বর স্টেজে, কারণ তার দাড়ি টুপি, যদি আমার পাশে বসে বাবা হিন্দু ভোট কেটে যাবে, সংখ্যালঘু প্রীতি। 2 নম্বর, ওয়াকফ নিয়ে একটিও কথা নয়। যারা ওয়াকফ আন্দোলন করছিল তাদের বলে দিল তোমরা দিল্লি থেকে ওয়াকফ আন্দোলন করবে, আর বাঙালিদেরকে দিয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যায়, আর আপনি আন্দোলন করছেন কলেজ স্ট্রিটে। কীরকম ধরনের দ্বিচারিতা বলুন তো? সংখ্যালঘু প্রীতিও না, যে সংখ্যালঘুদের শুধু জুজু দেখিয়ে রেখেছে আর অন্য কোনো কিছু নয়। এই শুনুন, উনি বলেছিলেন না যে ওয়াকফের আন্দোলন করতে দিল্লি যাও, 100 দিনের কাজের টাকা কে দিচ্ছিল না? দিল্লির কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার দিচ্ছিল না, মানে কেন্দ্রীয় সরকার। এই রাজভবনের পাশে মেরাব বেঁধেছিল কেন? এইখানে মেরাব বেঁধেছিল কেন? দিল্লিতে গিয়ে আন্দোলন করে এসো, ওখানে পেদানি খেয়েছিলে বলে এখানে এসে মেরাব বেঁধেছিলে? ওই 100 দিনের কাজের টাকার সময় এখানে মেরাব বাঁধবে, আর ওয়াকফের আন্দোলনের সময় তখন বলবে দিল্লি যাও। তার গ্রামের মসজিদ কি হবে, তার গ্রামের কবরস্থান কি হবে, তার গ্রামের কবরস্থান মসজিদ রক্ষা করার জন্য সে দিল্লি যাবে? তার গ্রামের কবরস্থান, গ্রামের মসজিদ রক্ষা করার জন্য সে গ্রামে আন্দোলন করবে। তুমি আরএসএস এর দালালি করার জন্য বলবে এখানে আন্দোলন হতে দেবে ওয়াকফের? মমতা ব্যানার্জিকে সাবধান করে দিচ্ছি, একটা কবরস্থানে, একটা মসজিদে যদি হাত পড়ে ওর অবস্থা খারাপ করে দেবে। ওই ওয়াকফের ওই আরএসএস দালালি করবে যে এখানে আন্দোলন হবে না, দালালি করার জন্য বলবে একটা মসজিদে, একটা কবরস্থানে যদি হাত পড়ে মমতা ব্যানার্জিকে বুঝে দেবো, বাড়ি থেকে বের হতে দেবো না।